যে বক্তৃতাটা করছে সেই জন্য বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে ফেলছে বা অন্যান্য বাড়ি ঘর পড়ছে, এইটা হলো একটা বাহানা। ওনার বক্তব্যের সঙ্গে এটার কোনো ইয়ে না, এটা বাহানা। এটা তারা আমাকে যাই মনে করুক, এটা হলো বাহির থেকে যারা ওই দেশের মালিক মুক্তার হয়ে গেছে 2-3টা লোক, এরা, আমি এদের নামও বলতে চাই না, এরা যারা ওই মানুষকে করে উদ্দীপিত করে ইউটিউবে, এরা 2-1 জন কেন করছে, কি কারণে করছে, একদিন বাংলাদেশের মানুষ বুঝবে এরা কারা। বঙ্গবন্ধুর বাড়ি পড়লে অন্যদের বাড়ি পড়বে কেন? অন্যরা কি দোষ করছে? বঙ্গবন্ধুর বাড়ি পড়ছে বা শেখ মুজিবের বাড়ি পড়ছে, আমি তো বলি লোকটা খুব খারাপ ছিল, এই কারণে তার বাড়ি পড়ছে। আমিও তাদের সাথে একমত, কারণ লোকটা 6 দফা দিয়ে কামটা ভালো করে না। কারণ 6 দফা দেওয়ার কারণেই বাঙালি শিখছে যে হেরা আর আমরা পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। এই স্লোগানটা হয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মামে। এই লোকটা খুব খারাপ কাজ করছে। তো তা নাহলে পাকিস্তান থাকতো, আমরা আদমজির কর্মচারী হইতাম, আদমজিরা এখানে পাটকল করতো, বাওয়ানিরা করতো, মুখ করতো, আমরা তাদের কর্মচারী, আমরা তাদের কর্মী হইয়া চাকর হইয়া কাজ করতাম। এটা কত শেখ মুজিবুর রহমান ভালো কাম করে নাই বাঙালি, কারণ বাঙালি জাতি 1200 বছর যাবত তো পরাধীন ছিল পাল যুগের পরে। এইটা তো শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে, এইটা তার বাড়ি পুড়ে দিই। কিন্তু তাজউদ্দিন মনসুর এদের 4 নেতার এটা ভেঙে ফেলছে, ফেলাক। তাজউদ্দিন কোনো মানুষ না, কারণ মুক্তিযুদ্ধের 9 মাস তাজউদ্দিনের মতো লোক না থাকলে তো এই মুক্তিযুদ্ধটা হইতো না। খন্দকার মুস্তাকটা তাহলে তো পাকিস্তানের ভাই ডাইকা বা আব্বা ডাইকা জিন্নারে মিলে যেত কনফেডারেশন। তাজউদ্দিন থাকলে তো মিলে নাই। তাজউদ্দিন তো খুব তারও ভেঙে ফেলুক। কিন্তু আমার প্রশ্ন হলো, বীর শ্রেষ্ঠ 7 জনের 7 জন বীর শ্রেষ্ঠ সবাই সামরিক বাহিনীর লোক, তাদের ভাস্কর্য ভাঙ্গা হলো কেন? তারা কি অপরাধ করছে? তারা তো সবাই সামরিক বাহিনীর লোক। এখন তো ভাস্কর্য তাদের রয়ে গেছে ওর ভিতরে, ক্যান্টনমেন্টের ভিতরে। জি, এখনো তো কি শিখা বলে, শিখা চিরন্তন রয়ে গেছে ক্যান্টনমেন্টের ভিতরে। যান না ওখানে, ভাঙ্গেন গিয়ে না, ওখানে যাইতে ভয় লাগে। তাইলে বোঝা গেল এখানে ওই হাসিনার কারণে শেখ মুজিবের বাড়ি পড়ছে, এটা যতটা না সত্য, তার চেয়ে সত্য হলো এটাকে বাহানা ধরিয়া মুক্তিযুদ্ধের যত চিহ্ন আছে তাকে মুছে দেওয়া। ভাস্কর্য সব ভেঙে ফেলতে হবে। পৃথিবীতে কোন মুসলমান দেশে ভাস্কর্য নাই? একটা লোক যদি আমাকে বলতে পারে যে পাকিস্তানে ভাস্কর্য নাই, ইন্দোনেশিয়া নাই, মালয়েশিয়া নাই, ইরানে নাই, ইরাকে নাই, মিশরে নাই, তুরস্কে নাই, সৌদি আরবে নাই, একটা লোক যদি আমাকে বলতে পারে কোথায় ভাস্কর্য নাই, কোন মুসলমান দেশে? আমাদের দেশে এমন পাগল হয়ে গেলাম কেন? আমরা ভাস্কর্য দেখলে আমরা মূর্তি মনে করি কেন? ভাস্কর্য আর মূর্তি তো এক জিনিস না। ভাস্কর্য তো ভিন্ন জিনিস। এটা তো ইটস এন আর্ট এন্ড আর্কিটেকচার। যারা এটা করছে এটাকে একটা বাহানা হিসাবে নিছে। আমি চ্যালেঞ্জ করলাম, ভাস্কর্য পৃথিবীর সমস্ত মুসলমান, এমনকি ইরান, যে ইরানকে তারা এখন অদর্শে যে ইরানের মতো করে ইসলামিক দেশ বানাবো, ইরানের মসজিদের মাঝে হযরত আলীর ছবি আছে। আমি চ্যালেঞ্জ করলাম। জি, এবার পরবর্তী প্রশ্ন। না জানি সবকিছু করা একটা দেশে মূর্খ বানানোর জন্য, মধ্যযুগে বর্বরদের মতো মূর্খ বানানোর জন্য এটা উচিত না। কিন্তু আমার কথাটা খুব বোঝার চেষ্টা পরিষ্কার করেছেন। কিন্তু এই দেশে এমন কোন মানুষ থাকা উচিত ছিল, এমন কোন সংস্থা থাকা উচিত ছিল যারা বলতে পারতো এই যে বাড়ি পুরাপুরির রাজনীতি, এগুলা বন্ধ করো। আজকে শেখ মুজিবের বাড়ি পুড়ছো, কালকে কিন্তু ইউনূস সাহেবের অফিস পুড়তে পারে, কারণ ইউনূস সাহেব চিরদিন ক্ষমতায় থাকে। পৃথিবীতে চিরদিন কেউ ক্ষমতায় থাকে না। এই যে বাড়ি পুরাপুরি রাজনীতি, গুলি করে মারার রাজনীতি, ওই যে ছেলেটা স্লোগান দিছে দিল্লি না ঢাকা করে বাড়ি পুড়ছে, যে ছেলেটা, এই যে সাংবাদিক কিনা তার নাম, ওই যে কান্দে, এখন তার বাড়ি তো পুড়ছে। কাফি কান্দে কেন? বাড়ি পুড়লে কান্দে কেন? হাসে না কেন সে? আমি একটা কথা বলি, উনি কিন্তু আমাদের অভিভাবক হয়ে উঠেন নাই এখন। অভিভাবকের মতো কাজ উনি করেন না। উনি অনেক বড় মাপের মানুষ বিশ্বের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে, কিন্তু অভিভাবক তিনি হইতে পারেন নাই। একজন লোক খুব পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স জানে, এর অর্থ এই না যে সে আর্কিটেকচার জানবে। একজন লোক খুব এনজিও বুঝে,
কিভাবে টাকা বানাইতে হয়, কিভাবে গরিব মানুষকে ধনী করতে হয়, কিভাবে সুদ না নিয়ে ইত্যাদি এইগুলা বুঝে। কিন্তু এর জন্য উনি পলিটিক্সও বুঝে তা না। এটাই প্রমাণ করতেছে উনি পলিটিক্সের শিশু। উনি নিজে বলছে আমি শিশু। শিশু হয়েছেন, দায়িত্ব নেন কেন? ছাত্ররা সব করছে। উনি যেভাবে বলে না, আমি বলছি ছাত্রদেরকে একটা দল করতে, এটা যদি উনি সঠিকভাবে মানে ইচ্ছায় বলে থাকেন তাইলে উনি ভুল করছেন। আর যদি না বুঝে বলে থাকেন তাহলে এটা ওনার বলা উচিত হয়নি। না বুঝে বলে থাকলে তার মতো বড় মাপের মানুষের এই ধরনের কথা বলা উচিত না। ছাত্রদেরকে উনি দল করাতেছেন, আবার উনি এই সরকারের প্রধান, উনার পক্ষ থেকে তাদেরকে নার্স করা হবে, নার্সিং করা হবে, ওখানে একটা কিংস পার্টি করা হবে, এবং যে কারণে সমস্ত কিছু জামাত থেকে ধরে যা আছে সব, এই দেশটাকে একটা কি দেশ বলবো এইটা আর বললাম না আমি, দেখা যাক না। জি, আল্লাহ তো উপরে আছে, তারা আল্লাহ আছে তারা বলে তো, তাদের আল্লাহ আছে, আমারও আছে। এদের বয়স কত? এদের বয়স হলো 30 হয় না একজনের বয়স। জি জি, ঠিক আছে। তা আমার বড় ছেলের বয়স 44, আমার ছোট ছেলে ব্যারিস্টার, কাজে এদের চেয়ে বড় আমার ছেলে। জি, এদের ছেলে উত্তর এদের সময় আমরা ওই যে ফুটবল খেলা জ্যৈষ্ঠ মাসে বাটি এলাকায় মাঠের মাঝে বইতাম, গান গাইতাম। কারা কারা গুলি খাইছে যারা সমন্বয় করেছিল? একটা লোক গুলি খাইছে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে মেয়েরা, গুলি খাইছে শিশুরা, গুলি খাইছে রিক্সাওয়ালারা, গুলি খাইছে সব। তারা ক্রেডিট নিব এটা কিন্তু হবে না। যে আওয়ামী লীগ আপনি করেছেন, আপনি যে সময় আপনি আওয়ামী লীগ করতেন, বর্তমান আওয়ামী লীগের মধ্যে কতটুকু পার্থক্য দেখেন, এবং এই অধপতনের জন্য আপনি কি কি মানে কাকে আপনি দায়ী করবেন? আমি খুব সাধারণ মানুষ। 75 সনের 15ই আগস্টের আগে বঙ্গবন্ধু 25শে জানুয়ারি বাকশালের ঘোষণা দিয়েছিল। আমি তখন কিশোরগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলাম, জেলা শ্রমিক লীগের। মুক্তিযোদ্ধা তো ছিলাম, সেগুলো তো ছিলাম জেলা। আমি কিন্তু বাকশাল করার পরে কিন্তু যখন দেখছি যে এইটা একদম আউট অফ লিমিট, আমার জীবনের আউট অফ লিমিট, আমি কিন্তু কিশোরগঞ্জের খুব নাম করা মসজিদ আছে শহীদ মসজিদে গিয়ে কিন্তু আল্লাহর কাছে কসম করছিলাম, আল্লাহ তুমি আমার আর পলিটিক্স করায় না। বাকশাল কায়েম করার পরে? ইয়েস, আচ্ছা, এটা আমি আমার বলে গেছি অনেক জায়গাতে। আমি কিন্তু সেই মানুষ। কাজে আমি আমার এই যে কথাটা বলতেছেন আপনি, যে শেখ হাসিনা যে অপরাধগুলো করছে, আমি আওয়ামী লীগ করছি তো কি হয়েছে? আওয়ামী লীগ করছি বলে কি আজকের আওয়ামী লীগ যারা করে এদেরকে আমি সমর্থন করব নাকি? এত হাইব্রিড। কে? সালমান রহমান, রাজাকারের বাচ্চারা, ফারুক খানরা, কারা এরা? লুটেরা এরা। কে? এস আলম, জামাতে ইসলাম ছিল, জামাতে ইসলামের সমস্ত চিটাঙ্গের অর্থের উৎস ছিল এস এ আলমরা। শিবির বানাইছে তারা, মানুষ বলে, আমি বলি না। এদেরকে দিয়ে তো শেখ হাসিনা এই দেশ শাসন করছে। একজনরে 36,000 কোটি টাকা লোন দিয়া দিয়েছে, 7টা ব্যাংক দিয়া দিছে। সালমান রহমানের পৃথিবীর সমস্ত ক্ষমতা দিয়া দিছে। আমির হোসেন আমরা, তুফাইল আহমদরা কান্দা কান্দা কইছে আমাদের মতো 500 আমির হোসেন আমিরও এক সালমান রহমানের ক্ষমতা নাই। তো এরা যে অপরাধটা করছে, কে? আসাদুজ্জামান কামাল, কে? সিরাজুল হকের ছেলে আনিসুল হক। এরা যা করছে এদের অপরাধ নিশ্চিতভাবে আয়নাগর করুক আর যাই করুক সবকিছুর বিচার হওয়া দরকার। অভ্যুত্থানের পরপর আমরা যে ঐক্য আমরা দেখেছিলাম সমস্ত দলগুলোর মধ্যে, হ্যাঁ বিভাজন থাকবে, আদর্শ নিয়ে বিভাজন থাকবে, কিন্তু যে ঐক্য আমরা দেখেছিলাম সেই ঐক্যের মধ্যে আমরা একদম স্পষ্ট বিভাজন দেখতে পাচ্ছি। এই বিভাজন দিয়ে দেশের কি লাভটা হবে, রাজনৈতিক দলগুলো এ নিয়ে কি মানে চিন্তা ভাবনা করছে? বিভাজন এদেশে যারা আন্দোলন সংগ্রাম করছিল তারা করে নাই। বিভাজনটা করেছে 5ই আগস্টে যারা দাবি করতেছে যে আমরা নেতৃত্ব দিছি, আমরাই সব করছি, ছাত্র নেতারা এবং তাদের সাথে আরো কিছু মানুষ এবং পিছনের শক্তি জামাতে ইসলাম এবং ইউনূস সাহেবকে তারা এখন আমার মনে হয় বাধ্য করছে। বিভাজনটা তারা করতেছে। তারা যখন বলে যে 47 আর 24 হইল মুক্তিযুদ্ধ, 71কে যখন বাদ দেয়, 71কে যখন বাদ দিয়ে দেয়, 71 হলো রিয়েল মুক্তিযুদ্ধ। এটা শুধু প্রতিষ্ঠিত হইছে হবে তা না। চন্দ্র সূর্য যতদিন থাকবে বাংলাদেশ নাম থাকার অর্থ হইল 71 মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের মায়ের নাম মুক্তিযুদ্ধ। মাকে যারা অস্বীকার করে তাদের সাথে বিভাজন হবে না কি হবে? আমি যদি ক্ষমতায় যেতে চাই, একটা এমপি হমু, স্যারের কাছে একটু মন্ত্রী করব, তারেক রহমান আমাকে, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন, কথাটা এইভাবে স্পষ্ট বললাম, আমি কিছুই চাই না।
মুক্তিযুদ্ধ বাদ দিয়া কিচ্ছু চাই না। আমি মুক্তিযুদ্ধই নাই, আমি কি চাবো? সেই মুক্তিযুদ্ধকে যারা বিভ্রান্ত করছে সারা দেশব্যাপী, সেই বিভ্রান্তির কারণে আজকে দেশ বিভাজন হয়ে গেছে, অন্য কোনো কারণে না তো। হ্যাঁ, আপনি বলবেন কইটা তো এত বড় করে বিএনপি বলে না, অমুকে বলে না, তমুকে বলে না, না বলতে পারে, কিন্তু মানুষের মনে, কিন্তু কোটি কোটি মানুষের মনে এই কথাটা চলে গেছে। এরা তো মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, আর মুক্তিযুদ্ধকে স্বীকার না করতো তারা বাংলাদেশের উপদেষ্টা হইতে পারে না, তারা পাকিস্তানের উপদেষ্টা হইতে, কারণ মুক্তিযুদ্ধ না হইলে তো বাংলাদেশ হইতো না, পাকিস্তান থাকতো। এই জায়গাতে বিভাজনটা হয়েছে। আমি তাদেরকে দোষী না, আমি এটা বলি যে যদি এক হইতে চাও, সব এক হইতে চাও, এখন যেহেতু আমাদের মধ্যে তুমি বলতেছো তুমি এই দেশকে তুমি করতে চাও, ইসলামিক শাসন করতে চাও, মামুনুল হকের মতো লোকেরা বলতেছে শরিয়া শাসন ছাড়া কিছুতেই মানবো না, জামাত বলতেছে তারা ইসলামী শাসন চায়, ইত্যাদি ভালো সৎ লোকের শাসন চায়, দুই সাপের এক বিষ নৌকার দানের শীষ। আমাদের সন্তানেরা বলতেছে তারা দল করবে, দল করে এই দেশকে একদম স্বপ্নের দেশ বানাবে। আমার কোনোটাতে আপত্তি নাই। আমি শুধু ইউনূস সাহেবকে বলবো, আপনি সবাইকে ডাকেন, ডাকে বলবেন যারা যা চাও সব বানাও, কিন্তু জনগণের যে রিপ্রেজেন্টেশন, এই দেশের মালিক জনগণ। আবারও বলছি, এই দেশের মানুষ 18 কোটি মানুষ, লেট দেম টু ডিসাইড। তাদেরকে সিদ্ধান্ত নিতে দেন কারা দেশ চালাবে, কোন নীতিতে দেশ চলবে। তাদেরকে ভোট দিতে চান। ইউনূস সাহেব এইটা করতে চান। এখন এই কথাটা কইতে গেলে এই দেশের নতুন বউয়ের মতো এই দেশের সরকারের, এডেন্টিনিম সরকারের মুখ কালো হয়ে যায় কেন?